ফারহানা, কি অবস্থা? ও লেভেলস এর গ্রেড দেখে কেমন লাগতেছে সবার? আর ভালো লাগতেছে না। আল্লাহ, 9 মানে বেচতেছে পুরা পাইকারি দামে। সবগুলা গ্রেড 9। পাইকারি তো না, এটা তো মাগনা। কি আর করার, পুরাই সেশনটা এরকম হয়ে গেল। যারা রিভাইজ গ্রেড পাইছে ওরা তো পেয়ে গেছে। হ্যাঁ, রিভাইস গ্রেডে ওখানে ইউ থেকে এ দিয়ে দিছে কয়জন রে, আমি তো দেখা পুরো মাথা নষ্ট। এডএক্সেল এর হইছে কি? দেখলাম ওটাই। ইউ এর স্টুডেন্ট কেমনে করে যে এ পাইলো, আমি তো দেখা আল্লাহ। আচ্ছা, সো ইউনিট 3 এটা করছিলা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এক্সপেরিমেন্ট ছিল ওখানে, ওটা তো আমি পাইনি কো প্র্যাকটিক্যালে। মানে এটা এক্সপেরিমেন্ট কি কোনটা? না, কত নাম্বার? মানে যে কোনো এক্সপেরিমেন্ট আসতে পারে? এই নাম্বার 7। যে কোনো এক্সপেরিমেন্ট না, এটা আগে তো কোনো কোর প্র্যাকটিক্যালের ওরকম একদম ফিক্স কিছু হ্যাঁ ছিল হ্যাঁ না। যে আগে কোর প্র্যাকটিক্যাল ছিল, কিন্তু ওরা এই যে ওরা কি করতো, এই যে তোমাকে গাইড করতো, দেখছো? এই যে স্টেট দ্য কোয়ান্টিটিজ টু বি মেজার্ড। সো তাহলে তুমি এক্সপেরিমেন্টটা দেখে কি কি কোয়ান্টিটি বের করতে হবে এটা দেখবে। যে মনে করো আমরা কোশ্চেনটা পড়ি, a student is asked to determine the efficiency of a 9 volt electric motor. So তাহলে সে কি করতে চায়? একটা ইলেকট্রিক মোটরের এফিসিয়েন্সি বের করতে চায়। আচ্ছা ঠিক আছে, সো আমরা এফিসিয়েন্সি বের করতে চাই, তো তোমার মাথায় ফার্স্টে কি আসবে বলো তো? এফিসিয়েন্সি ফর্মুলা। যে ফর্মুলা আসবে। ভেরি আর গুড। তাহলে এফিসিয়েন্সি কি জিনিস? এফিসিয়েন্সি ইজ দ্য রেশিও অফ ইউজফুল এনার্জি আউটপুট ডিভাইডেড বাই টোটাল এনার্জি ইনপুট, তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো এখন এই জিনিসটা তোমার মাথায় আসলো ফার্স্টে, দ্যাটস ভেরি গুড, এটা আসা উচিত। দেন তুমি নাম দেখলা, কি নাম দেখলা? মেশিনটা কি? মেশিনটা হলো একটা ইলেকট্রিক মোটর। সো তাহলে তাকে কি দিয়ে চালাইতে হয়? ইনপুট এনার্জি কি দিতে হয়? ইলেকট্রিক্যাল এনার্জি দিতে ভোল্টেজ, হয়, তাই না? কারেন্ট। হ্যাঁ। তো তাহলে ইউ নো দা ইনপুট এনার্জি টু বি ইলেকট্রিক্যাল এনার্জি। সো তাহলে ইউ নিড টু ফাইন্ড দা ভ্যালু অফ দা ইনপুট এনার্জি। তো তাহলে তোমার ইলেকট্রিক্যাল এনার্জি বের করতে পারতে হবে। এখন তোমার বুঝতে হবে যে ইউজফুল এনার্জিটা কি, তাই না? তো এটার জন্য আমরা কোশ্চেনের পরের পার্টে যাই। when it is used to lift a 1 kg mass at a steady speed. সো তাহলে কোন একটা ম্যাসকে লিফট করবে বা উপরে তুলবে, সো তাহলে এটা কেমন টাইপের এনার্জি? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, তাই না বলো? হ্যাঁ। সো তাহলে ইউজফুল এনার্জি আউটপুটটা হবে জিপি। সো তাহলে ইন অর্ডার টু ফাইন্ড জিপি ইউ নিড টু নো দা ম্যাস, ইউ নিড টু নো দা হাইট, আর জি এর ভ্যালু তুমি জানো, ওইটা লাগবে না। সো তাহলে এখন তুমি এক্সপেরিমেন্টের একটা আইডিয়া পেয়ে গেলা যে তোমার কি কি দরকার, তাই না? সো এখন এখানের মধ্যে বলতেছে যে স্টেট দ্য কোয়ান্টিটিজ টু বি মেজার্ড, যে তুমি কি কি কোয়ান্টিটি মেজার করবা এই জিনিসটা তোমাকে লিস্ট করতে বলছে বা স্টেট করতে বলছে। সো তাহলে এখানে কি কি কোয়ান্টিটি বের করতে হবে? ইন অর্ডার টু ফাইন্ড দা ইনপুট ইলেকট্রিক্যাল এনার্জি, তোমার কি লাগবে? ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা ফার্স্টে চিন্তা করো। ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ ইনটু টাইম। সো তাহলে you need to know the current, you need to know the voltage, you need to know the time for which the motor was on. সো তাহলে এইগুলা লাগবে তোমার ইলেকট্রিক্যাল এনার্জি বের করার জন্য। এন্ড জিপি বের করার জন্য কি কি লাগবে? you need to know the mass and you need to know the জিএইচ। height. ভেরি গুড। সো তাহলে আমরা দেখি তার অ্যানসারে কি বলছে। এই যে পটেনশিয়াল ডিফারেন্স, কারেন্ট, হাইট, টাইম, দেখছো? সো তাহলে 1 mark ফর 2 quantities কারেক্ট ফ্রম দ্য লিস্ট। ওকে, সো তাহলে নো ক্রেডিট ফর ম্যাথ, ম্যাথেরটা দেয় নাই। কেন দেয় নাই এটার একটা রিজন অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, বাট স্টিল ম্যাথ অর ওয়েট এরা কেন দেয় নাই ওই জিনিসটা এমন হইতে পারে। দিস ক্যান বি ফর আ রিজন যে যে ম্যাথটাকে উপরে তুলতেছে ওটা কোন একটা স্ট্যান্ডার্ড ম্যাথ, যে তার গায়ের মধ্যেই ম্যাথের ভ্যালু লেখা আছে, এমন কিছু হইতে পারে, বুঝছো? অ্যাড করবে না হয়তো। হ্যাঁ। তো তাহলে এখানের জন্য আমাদের কি? কারেন্ট, ভোল্টেজ, টাইম, ম্যাস, ম্যাস তো না, হাইট, ঠিক আছে? তো এখন এটা হলো আমাদের ফার্স্ট স্টেজ।
কি কি কোয়ান্টিটি আমরা মেজার করব। সো তাহলে এটা গেল। দেন এক্সপ্লেইন ইওর চয়েস অফ মেজারমেন্ট ফর টু অফ দ্য কোয়ান্টিটিজ। সো তাহলে তুমি বললা যে কারেন্ট তুমি অ্যামিটার দিয়ে বের করবা, ভোল্টেজ তুমি ভোল্টমিটার দিয়ে বের করবা, কিন্তু জাস্ট এটা বললেই তো হবে না, তোমাকে বললো না যে চয়েসটাও বলতে হবে, জাস্টিফাই করতে হবে যে কেন তুমি এটার জন্য এটা ইউজ করবা। সো তাহলে কি বলবা যে কারেন্টের জন্য অ্যামিটার ইউজ করব কেন, কারণ অ্যামিটার আমি এত সেটিং এ ইউজ করব যেন আমার পার্সেন্টেজ আনসার্টেনটি কম আসে। তোমাদেরকে কারেন্ট আর ভোল্টেজের ওরকম সেটিং গুলা লিখে দিছিলাম না একটা লিস্ট, যে এত রেঞ্জ বা মাল্টিমিটার আমরা ইউজ করি না, মাল্টিমিটার তো দেখছিলা যে মাল্টিমিটারের মধ্যে আমরা মাল্টিমিটারকে ইদার ভোল্টমিটার হিসেবে ইউজ করতে পারি, অ্যামিটার হিসেবে ইউজ করতে পারি, বাট যখন যেটা নিব ওখানের জন্য আমাদের সেটিংটা ঠিক করে নিতে হবে। যে এখানে দেখো অ্যানসারে কি বলতেছে, এই যে প্রিসিশনের কথা দেখছো, যে ভোল্টমিটার ইউজ করব পটেনশিয়াল ডিফারেন্সের জন্য, তাহলে আমার তখন প্রিসিশনটা কি আসবে 0.1 ভোল্ট এমন প্রিসিশনে আসবে বা এমন রেজোলিউশনে আসবে। সো তাহলে আর আমরা রেঞ্জ বলতে পারি যে 15 ভোল্টের সেটিং এ আমরা দিয়ে রাখবো, যে ভোল্টমিটারের সেটিং দিয়ে রাখবো 15 ভোল্ট। সো তাহলে 15 ভোল্ট পর্যন্ত সে কি করতে পারবে, রিড করতে পারবে। দেন কি করব, দেন আমরা মিটার রুল ইউজ করব হাইট বের করার জন্য। কিভাবে, মিটার রুলের তো 1 মিলিমিটার করে ডিভিশন, মিটার রুলের ডিভিশন কত 0.1 সেন্টিমিটার না, রেজোলিউশন 0.1 সেন্টিমিটার মানে তো 1 মিলিমিটার। সো তাহলে meter rule will be used for measuring the height and voltmeter will be used for measuring the potential difference, or তুমি stopwatch এর কথা বলতে পারো for time। তো তাহলে পরে তখন তোমার stopwatch এর কি হবে, রিঅ্যাকশন টাইমের ব্যাপারটা ওরকম কাজে আসবে, ওটা বলতে হবে আর কি, যে রিঅ্যাকশন টাইম প্লাস মাইনাস 0.2। আর কারেন্টের জন্য যদি বলো, দেন কারেন্টের জন্য এরকম রেঞ্জের কথাটা বলে দিবা, বুঝছো। সো তাহলে তারা এখানের মধ্যে এক্সাম্পল হিসেবে দুইটা দিছে, বাকিগুলা দিলেও যে হবে না এমন কোনো কথা নাই, বুঝছো। এরপরে কি বলতেছে, কমেন্ট অন ওয়েদার রিপিট রিডিংস আর অ্যাপ্রোপ্রিয়েট ইন দিস কেস, যে এখানে এই এক্সপেরিমেন্টের মধ্যে রিপিট রিডিং নেওয়া কি অ্যাপ্রোপ্রিয়েট নাকি না। তো এখন এখানের জন্য মোস্ট প্রবাবলি অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত, আবার অ্যাপ্রোপ্রিয়েট নাও হইতে পারে, বিকজ আমাদের মোটর কি হবে বেশিক্ষণ চালাইলে পরে গরম হয়ে যাবে। সো এখানের মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। সো এখন এখানের মধ্যে কি দেখো, ইয়েস রিপিট রিডিংস নিলে পরে এভারেজ অবটেইন করা যাবে। সো তাহলে মোর রিলায়েবল রেজাল্ট, এটা বলতে পারো, আবার নাও বলতে পারো। কেন, বিকজ মোটর গরম হয়ে গেলে তার এফিসিয়েন্সি হ্যাম্পার হবে, প্রথমের দিকে সে যেরকম কাজ করতো পরের দিকে সে ওইভাবে কাজ করতে পারবে না। আর ব্যাটারি যত চলতে থাকে তার চার্জ কমে যাবে না, সো চার্জ কমে গেলে তখন তার ভোল্টেজ কমে যাবে। সো তাহলে এটাও বলা যায় নো, বিকজ ব্যাটারি পিডি রিডিউসেস, বা ব্যাটারির ভোল্টেজ কমে যাইতেছে বা ব্যাটারি ডিসচার্জ হয়ে যাচ্ছে। তো তাহলে সেম ব্যাটারি দিয়ে বারবার রিপিট করা যাবে না, আমাদের ডিফারেন্ট একটা ব্যাটারি বারবার করে নিয়ে আসতে হবে, ফুললি চার্জ ব্যাটারি নিয়ে আসতে হবে এমন টাইপের। বুঝতে পারছো ফারহানা? হ্যাঁ ভাইয়া, এখন বুঝছি। এরপরে explain how the data collected will be used to calculate the efficiency, এই যে আমরা এটা অলরেডি ডিসকাস করে ফেলছি। এই যে এখানের মধ্যে দেখো ইউজফুল এনার্জিটা হলো mgh, সরি ইউজফুল এনার্জিটা হলো mgh, আর ইনপুট এনার্জি হলো ivt। সো তারা পাওয়ার দিয়ে করছে, পাওয়ারের রেশিও দিয়ে করছে, পাওয়ারের রেশিও নেওয়া এনার্জির রেশিও নেওয়া একই কথা। ওকে, তারা পাওয়ারের সময় VI নিছে, আর তারা জিপি পার ইউনিট টাইমের জন্য mgh/t করছে। সো তাহলে এটা কি করা, যে mgh ডিভাইডেড বাই ivt করা যা কথা, mgh/t ডিভাইডেড বাই iv করা তো একই জিনিস, বিকজ এই টাইমটা তো ইভেন্চুয়ালি নিচেই আসবে। সো তাহলে যে কোন একটা দিলে আমাদের কারেক্ট, বুঝছো। এই যে তারা নিচে এটা দিয়েও দিছে, যে এনার্জিটা, এনার্জি ইনপুট হলো এটা, আউটপুট হলো এটা, সো তাহলে এফিশিয়েন্সি এই রেশিওটা পাবো। সো এইভাবে এরপরে কি, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, লেখা ডি নম্বরে লেখা গ্রাফ ভাবে বলতে হবে। আর এখানের মধ্যে গ্রাফিক্যাল মেথডটা কেমন, গ্রাফিক্যাল মেথডটা হবে তোমার এরকম, যে তুমি কি করবা, ইনপুট এনার্জি এক্স অ্যাক্সিসে, আর কি বলে ইউজফুল আউটপুট হলো ওয়াই অ্যাক্সিসে। দেন তোমার গ্রাফের যে গ্রেডিয়েন্টটা আসবে, গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে তুমি কি পাবা, গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে তুমি এফিশিয়েন্সি পাবা। এমন ভাবে বলা যায়। আর কি করা যায়,
তুমি হাইট ভার্সেস টাইম গ্রাফ আঁকলা, সো এখন হাইট ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দিবে? গ্রেডিয়েন্ট উইল বি ইকুয়াল টু mg ডিভাইডেড বাই iv। সো তাহলে গ্রেডিয়েন্ট উইল বি ইকুয়াল টু mg ডিভাইডেড বাই iv। এই যে গ্রেডিয়েন্ট দিবে তোমাকে mg ডিভাইডেড বাই iv। সো তাহলে এরপর ওখান থেকে তোমার বের করতে হবে যে এটা রেশিওটা তোমার যা আসবে ওখানে থেকে তুমি বের করবা তোমার এফিশিয়েন্সি কত হয়। ঠিক আছে, যে গ্রেডিয়েন্ট ইনটু mg বাই vi, এটা করলে পরে ফাইনালি তুমি এটা পাবা। বাট এইটা আমাদের এইখানের জন্য গ্রাফিক্যাল মেথডটা বলতে গেলে ইউজ না করা বেটার। ডিরেক্টলি আমাদের এখানে ফর্মুলাতে করলে আরো ভালো মতো আসবে, বুঝছো? হ্যাঁ। এরপরে কি বলতেছে, মেইন সোর্সেস অফ আনসার্টেনিটি কি হইতে পারে? মেইন সোর্সেস অফ আনসার্টেনিটি এখানের মধ্যে কি হইতে পারে যে আমাদের অ্যামিটার ভোল্টমিটার রিডিং এর একসাথে নিতে হবে। সো তাহলে সাইমালটেনিয়াস রিডিং নেওয়াটা কষ্ট। ঠিক আছে, দেন টাইম কতক্ষণ অন করা ছিল ওই ব্যাপারটার মধ্যে আমাদের হিউম্যান রিঅ্যাকশন টাইমের কোন একটা সমস্যা আসতে পারে। এরপরে কি হবে? এরপরে আমাদের হাইট মেজারমেন্টে হাইটটা যদি সিগনিফিকেন্টলি লার্জ না হয় তাহলে সমস্যা, বাট হাইট মেজারমেন্টটা মনে হয় না এমন কোনো প্রবলেম হবে। বাট প্যারাল্যাক্স এররের ওইখানের মধ্যে কাহিনী থাকতেই পারে। সেইখানের মধ্যে কি কি বলতেছে, এই যে প্যারাল্যাক্স অর র্যান্ডম এরর আইডেন্টিফাইড ইন এক্সপেরিমেন্ট সাচ এজ জিরো এরর, যে তুমি অ্যামিটার বা ভোল্টমিটারের মধ্যে জিরো এরর পাইতে পারো। টাইম মেজারমেন্টের সময় রিঅ্যাকশন টাইম নিয়ে বলতে পারো, অর স্ট্রিং স্লিপিং অন ওয়াইন্ডিং মেকানিজম। সো তাহলে এই যে তুমি যে এরকম পেঁচায় রাখছো না, দেখো তো স্ট্রিংটাকে এরকম যে ওয়াইন্ড করে রাখছো, হ্যাঁ, তুমি যে স্ট্রিংটাকে ওয়াইন্ড করে রাখছো, সো এখন কোন একটা ম্যাস অ্যাটাচ করার জন্য স্প্রিংটা কি, এই স্ট্রিংটা এই দড়িটা কি হইতে পারে, একটু স্লিপ করতে পারে না, একটু একটু পেঁচায় গেল বা একটু টাইট হয়ে গেল বা একটু স্লিপ করে এক্সট্রা ডিস্টেন্স নিচে নেমে গেল। সো তাহলে ওইটার জন্য আমাদের হাইট একটু কম বেশি আসতে পারে। এই কথাটা অ্যাকচুয়ালি আমাদের এত বেশি ফার্স্ট টাইম মাথায় আসবে না, বাট স্টিল তারা একটা পসিবল অ্যান্সার হিসেবে দিয়ে রাখছে যে এই যে আমাদের স্ট্রিংটা আছে, স্ট্রিংটা একটু স্লিপ করে যাইতে পারে। সো তাহলে ওইটার জন্য আমাদের কি আসবে, ওইটার জন্য আমাদের হাইটের ভ্যালুটার মধ্যে প্রবলেম হবে, কম বেশি হবে আর কি। দেন ফাইনালি সেফটির প্রথম ব্যাপারটাই হলো এই যে কোন একটা ম্যাচ নিয়ে যখন আমরা এক্সপেরিমেন্ট করব, ম্যাচটা ছুটে যায় পায়ের মধ্যে পড়ার একটা পসিবিলিটি থাকবে, তাই না? তো তাহলে ফুট ইনজুরি ওই ব্যাপারটা নিয়ে আমাদের কাজ রাখতে হবে। এই যে ফার্স্টে এটা যে রিস্ক অফ ফলিং ম্যাসেজ অন ফিট, সো জুতা পরতে হবে, খালি পায়ে থাকা যাবে না। দেন 9 ভোল্টের ব্যাটারি, সো তাহলে ওইটা নিয়ে বলতে গেলে আমাদের রিস্ক নাই। রিস্ক অফ ইনজুরি টু আই ইফ স্ট্রিং ব্রেকস, সো তাহলে গগলস পড়তে হবে, যে যে স্ট্রিং এর মধ্যে আমরা ওই ম্যাচটাকে অ্যাটাচ করে রাখছি ওইটা যদি অনেক টাইট হয়ে যায়, স্ট্রিংটা স্ন্যাপ করলে তখন কি হবে, চোখে চলে আসতে পারে উইরে। সো তখন আমাদের আই ইনজুরি হইতে পারে। সো ওইটা অ্যাভয়েড করার জন্য কি করব, ওইটা অ্যাভয়েড করার জন্য উই উইল ইউজ গগলস। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের এই এক্সপেরিমেন্ট রিলেটেড কোশ্চেন। এখন তো তাহলে আর কি কয়েকটা ইউনিট প্রেডিক্টেড নিতে পারি? তাহলে আর কি কয়টা ইউনিট প্রেডিক্টেড নিতে পারি মিফতাহুল? কোনটা কোনটা নিবা? নিলে আমি বায়োটেক প্রেডিক্টেড নিব, আর বাকিগুলো এক্সাম দিতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে। সো ইন্টারনেটের প্রবলেম ছিল, তো এখন আবার চলে আসছে। এই রাউটারে যে কি হয়েছে, রাউটার আমার তো লাগে যে কিসে যে সমস্যা এটাই বুঝি না। আজকে তো মানুষজন জিমেইল কে গাইলা টাইলা কি যে অবস্থা। ফার্স্টে তো জিমেইলের প্রবলেম, এটা মানুষজন বুঝে নেই, বলে যে বাংলাদেশ ছাতার দেশ, এই দেশের ইন্টারনেট কিছু ভালো না টালো না এই সেই। এরপর দেখা গেছে যে জিমেইল আসলে এমনি ডাউন, যে কোনো মেইল পাঠাইলে এখন যাচ্ছে না আর কেমন টাইপের অনেকগুলো সমস্যা করতেছে। আচ্ছা, তো এখন ফারহানা তো এটা বুঝছো না? হ্যাঁ, এটাই দিছিল 7। আচ্ছা, তো তাহলে কথা যে বলছে কোশ্চেন নাম্বার 2, এটা কি এইটা এই মাইক্রোমিটার স্ক্রু গজেরটা? হ্যাঁ, এটা প্রবলেম। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এখন এই মাইক্রোমিটার স্ক্রু গজের আমাদের একটা ফর্মুলা আছে, বুঝছো? মাইক্রোমিটার স্ক্রু গজ কখনো ইউজ করছো তুমি? না ভাইয়া। আচ্ছা, মাইক্রোমিটার স্ক্রু গজে বুঝছো এখানে দুইটা স্কেল বলে, হ্যাঁ,
এই যে এই স্কেলটা আছে না, হরাইজন্টাল যে স্কেলটা, এটাকে বলা হয় মেইন স্কেল। হ্যাঁ, দিস ইজ দ্য মেইন স্কেল অফ দ্য মাইক্রোমিটার স্ক্রু গজ। এন্ড এই যে সার্কুলার যে একটা স্কেল আছে, এটার নাম কি? এটার নাম হলো সার্কুলার স্কেল। হ্যাঁ, এখন হাউ টু টেক রিডিং ফ্রম দিস, এখানে থেকে কিভাবে রিডিং নিতে হয় এটা আমি দেখাই। সো ফার্স্টে তুমি মেইন স্কেলের রিডিংটা নিবা, ঠিক আছে? ফার্স্টে তুমি মেইন স্কেলের এখানের মধ্যে ব্যাপারটা দেখো, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। উপরে দেখছো এই যে এখানে 0, এখানে হলো 5। সো তাহলে 0 আর 5 এর মধ্যে দেখো এখানে ডিভিশন গুলো আছে। সো তাহলে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এরপরে 5, তাই না বলো? আর জি ভাইয়া। এখন দেখো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, যে ব্যাপারটা ক্লাটার না করে, যে 1 আর 0 এর মাঝখানে ডিভিশন উপরে না দিয়ে দিছে কোথায়? নিচে। দেখছো একদম 0 আর 1 এর মিড পয়েন্টে নিচে ডিভিশন। সো তাহলে এটা কত? 0.5। এটা তাহলে কত? 1.5। এটা তাহলে কত? 2.5। এটা হবে 3.5। এটা হবে 4.5। এটা হলো 5। তো তাহলে 5 এর পরে নিচে যেটা আছে এটা কত হবে? 5.5 5.5। ভেরি গুড। 5.5 এর পরে কি 6 আর দেখা যাচ্ছে বলো তো? না 6 আর দেখা যাচ্ছে না। সো তাহলে আমাদের মেইন স্কেলের রিডিং কত হবে? মেইন স্কেলে আমাদের চোখের দেখায় কত 5.5 রিডিং আসতেছে? 5.5, তাই না বলো? হ্যাঁ আচ্ছা, তো তাহলে আমাদের মেইন স্কেলে চোখের দেখায় রিডিং আসলো কত? 5.5। সো তাহলে হাউ ডু উই রাইট দ্যাট ডাউন? মেইন স্কেল রিডিং হলো 5.5। আচ্ছা, এখন তোমার সার্কুলার স্কেলের রিডিংটা কত? সার্কুলার স্কেলের রিডিংটা একদম এক্স্যাক্টলি আমাদের মিলাই দিছে কত? সার্কুলার স্কেল হলো এই যে আমাদের মেইন স্কেলের সাথে একদম স্ট্রেট লাইনটা ড্র করে যা আসে, কত আসে? এটা 35 35। ভেরি গুড। তো তাহলে সার্কুলার স্কেলের রিডিং কত? সার্কুলার স্কেলের রিডিংটা হলো 35। এখন মিফতাহুল, আমাকে ফর্মুলাটা বলো তো, মনে আছে তোমার? রিডিং এর না ভাইয়া ভুলে গেছি। আচ্ছা, তো তাহলে ফাইনাল রিডিং এর ফর্মুলাটা কি? মেইন হ্যাঁ, স্কেল রিডিং। মেইন স্কেল 6 আসার কথা না, কারণ 6 এ তো থেমে আছে, আমরা দেখতেছি না। না না, 6টা তোমার চোখে দেখতে না পারলে তোমার অ্যাজাম্পশনের এখানে কোনো স্কোপ নাই, তুমি কোনো কিছু অ্যাজিউম করবো না। জাস্ট চোখের দেখায় যতটুকু পাস করছে বা যত টাচ করছে ওইটা আমরা দেখবো, ঠিক আছে? সো 6 দেখা যাচ্ছে না মানে চোখের দেখায় কত আসছে রিডিং? 5.5 এর ডিভিশনটা দেখা যাচ্ছে মানে রিডিংটা হলো 5.5। বুঝছো? একদম ডিভিশনটা দেখতে পারলে তখন ওখানে আমরা 6 এর কথাটা বলতাম, ঠিক আছে ফারহানা? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে মেইন স্কেল রিডিং প্লাস 0.01 ইনটু সার্কুলার স্কেল রিডিং, এইটা ছিল আমাদের বেসিক্যালি ফর্মুলা। বুঝছো মিফতাহুল? আর কথা, এটা হলো আমাদের কি মাইক্রোমিটার স্ক্রু গজের ফাইনাল রিডিং বের করার ফর্মুলা। তো তাহলে এটা আমাদের কি আসে দেখো, মেইন স্কেল রিডিং হলো 5.5 আর সার্কুলার স্কেল রিডিং কত? 35। তো তাহলে এটা কত আসে? 5.5 প্লাস 5.85 0.35। তো তাহলে 5.85। তো তাহলে অ্যানসারটা কত হবে? অ্যানসার হবে সি। বুঝতে পারছো এখন কথা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো এরপরে কারো কি আর কোনো প্রবলেম আছে? এটাই ইউনিট 3 অ্যাকচুয়ালি ছোট পেপার। ভাইয়া একটা কোশ্চেন ছিল 6 এর বিট নিয়ে। 6 এর বি নিয়ে? হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের নিউ সিলেবাস অনুযায়ী এই বিটা করার জন্য রেজুলেশনের হাফ টাইম নিতে হবে না? মানে 200 এর হাফ নেওয়া লাগবে না? প্লাস মাইনাস ফর্মে আছে তো, প্লাস মাইনাস ফর্মে হ্যাঁ এটা কি হ্যাঁ, দেওয়া থাকে? আনসার্টিন। আমাদের এখনের সিলেবাসে, বুঝছো, এখনের সিলেবাসে প্লাস মাইনাস ফর্মে এটা কি দিয়ে রাখবে? হাফ রেজুলেশনটাই দিয়ে রাখবে, বুঝছো? সো তাহলে তখন আর ও আলাদা করে আচ্ছা, নতুন করে হাফ করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা।
এই নতুন স্পেসিফিকেশনের জন্য তোমাদেরকে বলে দেই, আমরা এখানের মধ্যে যেগুলা পেপার করতেছি বেশিরভাগই কিসের আগের স্পেসিফিকেশনের। নতুন স্পেসিফিকেশনের জন্য তোমাদেরকে একটা অ্যাপেন্ডিক্স আমি প্রিন্ট আউট করে দিছিলাম, মনে আছে? এই অ্যাপেন্ডিক্স এর হ্যাঁ ওটা আমি হ্যাঁ পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দিব নি আবার এই মেসেঞ্জার গ্রুপের মধ্যে অক্টোবরে এসে, ঠিক আছে? তাহলে যেন তোমরা ওই জিনিসটা আবার রিভিউ করতে পারো, বুঝছো? ওই অ্যাপেন্ডিক্সটা হলো নিউ স্পেসিফিকেশনের জন্য একদম এক্সক্লুসিভ, সো তাহলে ওইটাই আমাদের ফলো করতে হবে। ওকে? আচ্ছা ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। এই রেজুলেশনের যে রেঞ্জটা দেওয়া থাকবে, এটা মানে কখন ইনটু 2 করব আর কখন ইনটু 2 করব না? মানে যখন কোশ্চেনে বলে দিবে যে 2বার রিডিং নেওয়া হয়েছে, তখন কি এই হাফ রেজুলেশনটাকে মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে? তোমার নতুন স্পেসিফিকেশনে যখন নাকি রিডিংটা দেওয়া থাকবে এখানে প্লাস মাইনাস ফর্মে, এটা অলরেডি হাফ রেজোলিউশনটাই দেওয়া থাকবে, সো নতুন করে আর হ্যাঁ হাফ করতে হবে না। আর তুমি কি বললা, দুইবার যদি রিডিং নাও? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইবার যদি 2বার রিডিং রিডিং নাও, যে নিলে মনে করো ইনটু তোমরা 2 করা কেমিস্ট্রিতে লাগবে এমন না? করো না বলো তো? কেমিস্ট্রিতে এরকম করো না হ্যাঁ যে হ্যাঁ বিউরেটের রিডিং যে নিতে হয় তখন মাল্টিপ্লাইড বাই 2 করো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই জন্যই তখন আর ওইটা কি করতে হবে কোশ্চেনটা আর কি, করলাম। তখন ওইটা করতে হবে মানে দুইবার রিডিং নিলে। কেমিস্ট্রির জন্য, ও হ্যাঁ আচ্ছা, মানে ফিজিক্সের জন্য 2বার রিডিং নিলে তখন হাফ রেজুলেশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওলা পাইন যে এই প্রেডিক্টেড গ্রেড পায় কেমনে করে রেজাল্ট গুলা শেয়ার দিতেছে, ভাই রে ভাই, এত খুশিতে ও পাগল হয়ে যেতেছে। আজকে টিচাররা তো দিতেছে। হ্যাঁ, ও লেভেলের রেজাল্ট। ভাইয়া, তোমার স্টুডেন্টদের রেজাল্ট কেমন আসছে শুনি? আমার একটাও 7 এর নিচে নাই, একটাও 7 এর নিচে নাই, এটা আমি তো ভাইয়া বেস্ট ব্যাচ এভার। আরে তোমাদের ব্যাচ থেকে আমার 10 জন 270 পাইছে, এই যে আজকে যে ইয়ে দিছে রায়েল এরটার আপডেট দিছে 270 পাইছে, এরপরে রিশাদটাও আপডেট দিয়ে 270 বানায় দিছে, আরিয়ানাটা তাই আপডেট দিয়ে বি বানাইছে। হ্যাঁ একদম পুরা। এরপরে আসওয়াদেরও ইয়াল্লাহ 11 জন 270। এটা তো মনে হয় আমি যে ওদের সবার পরীক্ষা দিয়ে আসলেও সবাই 270 পাইতো নাকি এমন অবস্থা, আমার বিশ্বাস হয় না। এরপরে শিফারও এ দিয়ে দিছে। পুরো ইনসেন অবস্থা, এডএক্সেল যে কেন এমন করলো আমি কিছুই বুঝলাম না, মানে সবাইরে খুশি করে দিতেছে। এখন আমাদেরকে খুশি করলেও সবচেয়ে ভালো হবে। হ্যাঁ কেয়ার হবে আমাদের সাথে। ওই তো তো এখন তোমরা ভালো এক্সাম দিয়ে দেন ওরকম নিয়ে আসবা, তখন ভালো এক্সাম দিলে তো আর ইচ্ছা করে কেটে দিবে না। তো ওই রকমের জন্য ভালো মতো প্রিপারেশন নিতে হবে। অক্টোবরের টেস্টে এটা হওয়া উচিত। ক্যান্সেলের কথাটা যে বলতেছে, এটা কেন বলতেছে? বলতেছে বিকজ এই যে ইন্ডিয়া বেসিক্যালি এখনো এত বাজেভাবে এফেক্টেড, ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, ইউকের অবস্থা ভালো হয়নি তো, ওদের তো মেবি দুটোই অপশন দিবে। ইউকে তো 1000 কেসেস হচ্ছে। ওইটাই দেশেরটা, ওইটা আমাদের কি করে অ্যাকচুয়ালি এডুকেশনাল মিনিস্ট্রি তো সবগুলা কি কি যে বলতে থাকে। হেলথ মিনিস্টার এডি বলে যে করোনা এমনি এমনি চলে যাবে। এনে জ্ঞান বসে কে জানে, মানুষ পাগল হয়ে যাচ্ছে। এডএক্সেল এর থেকে ওরা গাজা হায়ার করছে। আচ্ছা, সো তাহলে আর কোনো কোশ্চেনে প্রবলেম নাই মিফতাহুল? না, হ্যাঁ 8 নাম্বার অনেকগুলা লিখে তো ওটা 8 নাম্বারটা? আচ্ছা, সো কোশ্চেন নাম্বার 8, এইটার কোনটায়? পুরোটাই? এই যে আছে যে তুমি বলছিলাম না এইসব গ্রাফ দিয়ে এটা অ্যান্সার থাকে, যেটা সব কোশ্চেনের অ্যান্সার বলা যায়। বুঝি নাই, গ্রাফের কি? গ্রাফ দেখে একটা জাজমেন্ট বলতে বলে না, ওটা
কমেন্ট এই অন যে দ্য হ্যাঁ শেপ অফ দ্য গ্রাফ, এটা? গ্রাফের অ্যান্সার হ্যাঁ এটাই। আচ্ছা, সো শেপ অফ দ্য গ্রাফ এটা কেমন আসবে এটা দেখি। ক্রিটিসাইজ দিস রেজাল্টস, হ্যাঁ নাম্বার এ, 8 এর হ্যাঁ, এইটাই তো আছে। এ হ্যাঁ। হ্যাঁ, তো এখন 8 নাম্বারে দাঁড়াও, এটা আমি ইয়েতে নিয়ে যাই, কি বলে, পোর্ট্রেট মোডে নিয়ে যাই, তাহলে পরে গ্রাফটা সুন্দর মতো আঁকা যাবে আর কি, পুরোটা দেখা যাবে। আচ্ছা, তো এখন মিফতাহুল তুমি আমাকে একটু ভ্যালুস গুলো বললো, আমি ফার্স্ট স্কেলিংটা করে নিই। এক্সটেনশনের ভ্যালু 0 থেকে 0.35, আচ্ছা, আর ফোর্স হলো 0 থেকে 18.5। সো এক্সটেনশন 0 থেকে 0.35, সো তাহলে এটা যদি 0 হয়, তো তাহলে তো এটা হবে আমাদের 0.10, 0.20, 0.30, 0.40, আর মাঝের এগুলো তো আমরা নিতে পারবো, কত আসবে? 0.025, 0.05, 0.075, 0.125, 0.15, 0.25, 0.35, আর ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল? 18.5, তাই না? তো তাহলে লেটস সি, 1 2 3 4 5 6 7 8 9 10, তো তাহলে 2 করে ধরলে হয়ে যায়। 2 4 6 8 10 12 14 16 18 20। আচ্ছা, সো এখন এখানের জন্য আমার ভ্যালুস গুলি কত কত আসে আমরা দেখি। 0 এর জন্য 0, 0 এর জন্য 0, এরপরে 0.0225 এটার জন্য, আচ্ছা, ফোর্সের ভ্যালু 3.9, আর এক্সটেনশনের ভ্যালু কত? এক্সটেনশনের ভ্যালু হলো 0.0225। আচ্ছা, 0.0225 এটা কোন জায়গায় হবে? এখানে একটা ডিভিশনে কত হয় দেখো তো ফারহানা, এখানে মধ্যে দেখো, এখানে তোমার 5 ঘরে 0.025, তো তাহলে এক ঘরে কত হবে? এটা ডিভাইডেড বাই 5, তো তাহলে 0.005, নাকি মিফতাহুল এটা আসে না? হ্যাঁ তো তাহলে 0.0225 এইটা আর এখানের মাঝখানে আসবে নাকি? 3.9 হলে এখানে, সো মোর অর লেস এরকম একটা জায়গা হয় মোস্ট প্রবাবলি, যা লাগতেছে। এরপরে 0.05 আর 7.9, তো তাহলে 0.05 আর 7.9, এরপরে 9.8 আর 0.13, 9.8 আর 0.13, তো তাহলে 0.13 হবে এটা। ফোর্স কত? 9.8 না? 9.8 আর 0.13, এরপরে 0.235 আর এখানে 12.4, 0.235 আর এটা হলো 12.4। আচ্ছা, আমার দুইটা পয়েন্ট নিচে মোস্ট প্রবাবলি একটু ভুল গেছে। 9.8 এটা, এটা হবে।
এরপরে আর কি আছে 0.3 আর 14 0.3 আর 14 ফাইনালি 0.35 আর 18.5 0.35 আর 18.5 তো তাহলে গ্রাফটা কি এরকম এরকম আসে মিফতাহুল হ্যাঁ এরকমই আছে। আচ্ছা তো তাহলে গ্রাফটা এখন এরকম আসলো এখন আমাদেরকে বলছে কি ফারহানা কমেন্ট অন দা শেপ অফ দা গ্রাফ এটা নিয়ে প্রবলেম না সো কমেন্ট অন দা শেপ অফ দা গ্রাফের এখানের মধ্যে আমাদের কাজটা কি শেপটা আমরা কি বলবো যে প্রথমের দিকে গ্রাফের স্টিপনেসটা অনেক বেশি ছিল হ্যাঁ প্রথমের দিকে গ্রাফের স্টিপনেসটা অনেক বেশি ছিল এর পরের দিকে ওটার স্টিপনেস কমে গেছে দেন আবার তার স্টিপনেসটা কি হয়েছে ইনক্রিজ করছে এরকম তো তাহলে গ্রাফের শেপের এইটা ছাড়া আর কি জিনিস বলার আছে দেখি ওরা কি বলছে 1 নম্বরে একটা তো হলো স্ট্রেইট না সো তাহলে নন লিনিয়ার হলে পরে হুসলোবে করে না এরপরে এই যে ইট গেটস মোর ডিফিকাল্ট টু এক্সটেন্ড এজ ইট গেটস লঙ্গার যে যত লম্বা হইতেছে তার এক্সটেনশনের রেট কমে যাইতেছে যে গ্রাফটা শ্যালো হয়ে গ্রাফটা যখন নাকি ওরকম স্টিপ হয়ে যায় স্টিপ হয়ে গেলে পরে এই যে লাস্টের দিকে আরো স্টিপ হয়ে গেছে না তো তাহলে কি তাকে তখন এক্সটেন্ড করা আরো কষ্ট হয়ে গেছে সো এটা হলো মেইন কাজ যে ইনিশিয়ালি ডিফিকাল্ট টু এক্সটেন্ড যে প্রথমে এক্সটেন্ড করতে ডিফিকাল্ট পরে ইজিলি এক্সটেন্ড হয়ে গেছিল মাঝখান দিয়ে লাস্টের দিকে আবার কি যখন আবার লম্বা হয়ে গেছে তখন আবার তাকে এক্সটেন্ড করা কষ্ট হয়ে গেছে তো এরকম বুঝতে পারছো পারা না হ্যাঁ ভাইয়া আচ্ছা এরপরে এরিয়া আন্ডার দা গ্রাফ যে 0.2 এর জন্য সো 0.2 এর জন্য এই যে 0.2 এর জন্য এই জায়গার যে এরিয়াটা আসবে এই এরিয়াটা বের করবে এই এরিয়াটা কাউন্টিং দা নাম্বার অফ স্কয়ার দিয়েও করা যায় অর এরকম তুমি একটা ট্রায়াঙ্গেল আর একটা ট্রাপিজিয়াম ধরে এরকম করতে পারো ঠিক আছে আমাদের অ্যাপ্রক্সিমেশন তো থাকবেই সো তাহলে মোর অর লেস এরকম মিলে যাবে হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে নসেন কি কোনো কোশ্চেন করছো সবগুলা নসেন নাই বেবি সব না করলে তো সমস্যা এগুলা তো তোমাদেরকে রিভিশন ক্লাসগুলো নেওয়া হইতেছে এর জন্য তাহলে যেন তোমরা নিজেরা কোশ্চেন পেপার গুলি সলভ করো প্রবলেম গুলা বের করো আর আমি ওগুলো সলভ করে দিব বেসিক্যালি এখন তোমরা যদি এগুলো সলভ না করো তাহলে পরে তো অক্টোবরে যখন নাকি যদি টেস্ট হয় তো তাইলে পরে তো রেজাল্ট ভালো আসবে না ঠিক আছে সবগুলা ম্যাথ ওরকম করতে হবে তো তাহলে আমাদের সানডের জন্য সো তাহলে ইউনিট 1টা তো শেষ হয় নাই তাই না ইউনিট 1টা করানো হয় নাই সো তাহলে সানডেতে ইউনিট 1 জেন 16 ঠিক আছে সানডেতে ইউনিট 1 জেন 16 ওইটা তোমরা সলভ করে রাখবা দেন আমরা ওইটা সলভ করব ওকে তো তাহলে আজকে আমাদের বলতে গেলে ক্লাস এইখানেই শেষ ঠিক আছে সো A2 ক্লাসে মিফতাহুল তো থাকবাই তো A2 ক্লাসে দেখা হবে ওকে আজকে আমরা ক্যাপাসিটর শুরু করব ঠিক আছে। ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ।